এখন অনেকটা ভোরবেলা বন্ধুরা। ও বাবা, চারিদিকে কুয়াশা ভর্তি। ঠান্ডার মধ্যে কাঁপতে 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 আমি আর মেয়ে এখন কোচিনের দিকে রওনা দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। চলো মেয়েকে দিয়ে আসি। আর এই যে সাদা দেখতে পাচ্ছ, এগুলো সব কুয়াশা, কুয়াশায় ঘেরা পুরো। প্রচণ্ড ঠান্ডা। মোবাইলটা নিয়ে ক্যামেরাও করতে পারছি না, হাত কাঁপছে, এত ঠান্ডা এখন। আরে মেয়েকে কোচিনে দিয়ে একটু ফুল দেখে দাঁড়িয়ে পড়েছি। ফুল আসলে দেখলেই ভালো লাগে, তাই না বলো? তো দেখো, ফুল দেখে ভাবলাম কটা গাঁদার চারা নিয়ে যাই। আর তুলসী গাছগুলো, আমি জানি না কেন আমাদের বাড়ির তুলসী গাছগুলো মারা যাচ্ছে। রোদ্দুর ঠিকঠাক পড়ছে না, তো আসলে জানালার মধ্যে রেখেছি, জানালার গ্রিলে, হয়তো ওই কারণেই ছাদেরটা বেঁচে আছে। তো ওই জন্য তুলসী চারা আর এই যে গাঁদা ফুলের গাছ নিয়ে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এই যে গাঁদা ফুলের 2টো চারা আনলাম, আর এই একটা আনলাম 3টে। আর এর মধ্যে তুলসী গাছ আছে। তুলসী গাছেরও কি দাম বাবা, ফোটা ফোটা তুলসী দেখো, ছোট্ট ছোট্ট তুলসীর চারা। আমার তুলসী গাছটা না শুকিয়ে গেল গো, এত ঠান্ডা পড়েছে। দেখো, এই যে গাছটা মঞ্জুরি দিয়ে হয়েছিল, সে গাছটা শুকিয়ে গেছে গো। শুকনো গাছ তো ঘরে রাখতে নেই বাড়িতে, ওই জন্য তুলে ফেলবো। এটা শুকিয়ে গেল কেন জানি না বাবা। কেউ যদি জানো কেন শুকিয়ে গেল, আমাকে কমেন্ট করে জানিও। ওই জন্য তুলসী গাছের চারা এনেছি, লাগাবো, দেখি কত দূর কী হয়। আর গাঁদা ফুলের চারা নিয়ে এলাম, বরমশাই উঠে লাগাবে। ফসফস করে এখন নাক ডাকছে বরমশাই। তো বন্ধুরা দেখো, এই যে বরমশাই গাছগুলো লাগিয়ে দিচ্ছে। চলো লাগানো হয়ে গেলে দেখাচ্ছি। আর এই যে তুলসী গাছটা লাগিয়েছে বাবা, এত মেঘলা ওয়েদার, সব অন্ধকার দেখাচ্ছে লাইটের মধ্যে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। বিগত 10 বছরে বোধহয় এরকম ঠান্ডা পড়েনি। যা ঠান্ডা পড়েছে, মানে এবছর সব কিছু বেশি। যেরকম বৃষ্টি হলো সেরকম গরম পড়েছিল, আর সেরকম ঠান্ডাটাও পড়েছে। তো যাই হোক, শীতের সময় শীত পড়বে, এটাই তো স্বাভাবিক। তো দেখো, এই যে প্রথমেই মূলো শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর সবার আগে তো ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে রান্নার দিকে চলে এসেছি। আর এই যে কড়াইশুঁটি ধুয়ে নিচ্ছি। আর এই একটা নতুন ফল দেখো, ফলের এই পাপড়িটা দিয়েই চাটনিটা করতে হবে। আর ফলের মধ্যে যে বীজটা থাকে ওটা ফেলে দিতে হবে। যারা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যারা খাওনি, করে অবশ্যই একবার খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো দেখো, এই পাপড়িগুলো নিয়েই শুধু চাটনি করব। জাস্ট তেলে সর্ষে ফোড়ন দিয়ে দিলেই, একটু ঢাকা চাপা দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে দিলেই এটা দিয়েই জল বেরিয়ে যাবে। দেখো, জল বেরিয়ে গেছে, ওটা দিই। আর একটুখানি ঘন ঘন করে নেবো, একদম ঘন হয়ে যাবে, খেতেও অসাধারণ লাগে। তো এটাই চাটনিটা করে নিলাম। আর ওই মূলো পাতা বাটা করব। ওই মূলো পাতা বাটা দিয়ে তো বাবা, গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে ওই দিয়েই। আর আগের দিন তো এই পাতা বাটতে গিয়েই বাস্ট হয়ে গেছিলো। একজন আবার কমেন্টও করে ফেলেছিল, দিদি ভাই এবার তো তোমার খুব দুঃখের দিন, শিলনোড়ায় বাটতে হবে। তো তাকে বলি, না গো, আমার দুঃখের দিন আসেনি, কারণ সন্তোষী মা রক্ষা করেছে, আমার চোখও বেঁচে গেছে, মিক্সিও বেঁচে গেছে। মিক্সি মেশিন কিন্তু বাস্ট হয়ে যায়নি, মানে মিক্সির বাটিটা বাস্ট হয়ে গেছিলো, বাটিটাও খারাপ হয়নি, বাটিটাও ভালোই রয়েছে। তো দেখো, এই যে আজকে আবার পাতা বাটা করেছি, না হলে মিক্সিটা খারাপ হয়ে গেলে করা সম্ভব ছিল না, কারণ আমার ঘরে শিলনোড়া নেই। কিন্তু তোমার কমেন্টটা পড়ে আমার মনে হয়েছে এবার একটা শিলনোড়ার প্রয়োজন আছে, কারণ আবার যদি কিছু বাটতে গিয়ে মিক্সি বাস্ট হয়ে যায়, তখন কিন্তু শিলনোড়াটাই কাজে দেবে বিপদের দিনে। তো অতি অবশ্যই এবার একটা মেলা বসলে কিনে রাখবো। আমার বাপের বাড়ির ওখানে একটা মেলা বসে শীতে, সেই মেলায় গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি পাই একটা কিনে রাখবো। তো ওদিকে দেখো, পাতা বাটা আর চাটনিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ফুলকপির ঝোল করব, ফুলকপিটা একটু ভাপা বসিয়ে দিয়ে এসেছি। আর একদিকে বেগুনটাকে কেটে জলে ভিজিয়ে দিয়ে এসেছি, আটা মেখেও রেখে এসেছি। বেগুনটা জলে ভিজলে একটু তেল কম টানবে, ভাবলাম
মেয়ে তো কোচিনে গেছে, এই ফাঁকে বিছানাটা তুলে নিই, নাহলে চলে আসলে ওই যে লেপ কম্বল নিয়ে মুড়ি দিয়ে পড়বে রে বাবা রে বাবা, সে খাটের জায়গা ছেড়ে আর নড়বে না। মানে খাটের যদি খাট থেকে নামে তাহলে বোধহয় খাটটা দখল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো নড়বে না, যা ঠান্ডা পড়েছে নেহাত আমাদের কাজ করতে হচ্ছে, নাহলে নড়ার মতো পরিস্থিতি নেই সত্যি সত্যি। মুনমুনিই নড়ছে না খাঁচা থেকে, মানে যেখানে বসিয়ে দিচ্ছি খাবার দিলেও আর ছুটে আসতে, যে খাবার দেখলে সেও আর খাবার খেতে আসছে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে, এত ঠান্ডা। মানে মেয়ে না থাকলে একটুখানি এই যে দরজা জানলাগুলো খোলা দেখতে পাবে, না হলে মানে দরজা জানলাও খুলতে দেয় না। আর সত্যি সত্যি এত পরিমাণে হাওয়া আসে, মানে বিছানা তো মনে হচ্ছে যেন জল ঢেলে রেখে দিয়েছে কেউ, এরকম অবস্থা। আর ওপরে তো বললাম, ওপরে রোদ্দুর দিলে কুকুররা এসে ঘুমিয়ে পড়বে, ফেলে দেবে। জামা কাপড় মেলি তাই তার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে, জানো তো, এরকম পরিস্থিতি। তো ওই জন্য ওপরে রোদ্দুর দেওয়ার পরিস্থিতি এখন আর নেই, পরেরটা পরে দেখা যাবে। এখন আপাতত এরকমভাবেই চলছে। তো যাই হোক, ওই জন্য ভাবলাম যে ওই যতক্ষণ ফুলকপিটা ভাপা হচ্ছে ততক্ষণ আমার বিছানাটা তোলা হয়ে যাবে। তো বিছানাটা তুলতে চলে এসেছি, তুলে আবার চলো রান্নার দিকে যেতে হবে। আর সকালবেলা মানে যা অবস্থা থাকে, শুধু আমার না, আমার মতো যাদের টিফিন দিতে হয়, রান্না করতে হয়, সব কিছু একা হাতে সামলাতে হয়, তাদের বোধহয় আমার মতোই অবস্থা। মানে তড়ি ঘড়ি পড়ি কি মরি, এরকম অবস্থা। তো দেখো এই যে ফুলকপি কষিয়ে নিচ্ছি, ফুলকপির ঝোল করব। আর বেগুনটা এতক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওদিকে গরম জল করছি, ফুলকপির ঝোলে দেবো। আর এদিকে আটাটাও মেখে রেখেছিলাম, ফটাফট আগে টিফিনটা বানিয়ে দিই। মেয়ে আজকে স্কুলে যাবে না, কারণ ওর দুটো টিউশন আছে, দুটো টিউশন একসঙ্গে আছে। যেদিন দুটো টিউশন একসঙ্গে থাকে সেদিন আর স্কুলে যায় না। তো তবুও ওকে টিফিন দিয়ে দেবো, কারণ কি বলো তো, দুটো টিউশনের মাঝখানে একটু ব্রেক হবে, সেই ব্রেকে একটুখানি রুটিটা খেয়ে নিতে পারবে, দুপুরের টাইম তো একটু খিদে পেয়ে যাবে নাহলে। আর এখন ব্রেকফাস্টও করে নেবে। আর যা ঠান্ডা পড়েছে, আমি তো কদিন ধরে ভাতই খাচ্ছি না, আমি তো রুটিই খাচ্ছি বাবা। আর বলেছি যে কদিন ঠান্ডা ঠান্ডা থাকবে সে কদিন আমি ভাত খাবোই না বাবা। ভাত খেলেই যা কাঁপুনি দিচ্ছে না, সংসারের এত কাজ আর করা সম্ভব হবে না ভাত খেলে। তো যাই হোক, ঝোল টোল হয়ে গেছে, এদিকে রুটিটাও করে নিলাম, আর ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে। চলো এবার ওদের টিফিনটা প্যাক করে দিই। এই প্রচণ্ড ঠান্ডায় ভোর থেকে টিফিন, লাঞ্চ, ক্লিনিং সেরে পুজো করে আমি যেভাবে ঘরবাড়ি পরিষ্কার রাখি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখো এই যে টিফিন রেডি করে দিয়েছি, বেগুন ভাজা আর গরম গরম রুটি, এই দুজনের টিফিন রেডি করে দিলাম। মেয়ে স্কুলে গেলেও ওকে টিফিন দিতে হতো, আর কোচিনে যাবে, দুটো কোচিন একসঙ্গে, ওকেও টিফিন দিয়ে দিলাম। আর আমরা সবাই এখন আমরা সবাই মানে আমি আর মেয়ে ব্রেকফাস্ট করে নেবো, বেগুন ভাজা আর রুটি। আর দুপুরে যা যা তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেব রুটি। মানে আমাদের জন্য রুটিটা একটু বেশি করেই করেছি, আমার আর মেয়ের জন্য। আর বরমশাই তো টিফিন নিয়ে গেল আর ভাত খেয়ে গেল। যে কদিন প্রচণ্ড ঠান্ডা থাকবে সত্যি সত্যি আর ভাত খাবো না, কারণ হচ্ছে গিয়ে কী বলো তো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে পেটে ভাত পড়া মাত্রই যা কাঁপুনি উঠছে, তারপরের কাজগুলো আর করতে পারছি না। তো যাই হোক, ভোরবেলা একবার ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, না ঝাড় দিইনি, ভোরবেলা একবার মুছে নিয়েছিলাম, কারণ ভোরবেলা এই মেয়েকে কোচিনে দিয়ে এসে আবার এই রান্না টিফিন করার প্রচণ্ড চাপ থাকে, প্রচণ্ড তাড়া, তার আগে তো বাসি কাজকর্ম সারতে হয়, ওই জন্য ভোরবেলা ঝাড় দেওয়ার সময় হয় না, কোনো মতে এটি ন্যাতাটা দিয়ে একটা টান দিয়ে তারপরে রান্নাটা শুরু করে দিই, মানে বাসি নাইটিটা ছেড়ে ফ্রেশ হয়ে রান্নাটা শুরু করে দিই। যেদিন হাতে সময় থাকে সেদিন বাসি কাজকর্ম সেরে পূজা করে রান্না করি। কিন্তু আজকে আর হাতে সময় নেই, কারণ মেয়েকে কোচিনে দিয়ে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে গেছে। তো তারপরে আবার ওই গুছিয়ে একা হাতে রান্না টিফিন টাইমের মধ্যে না করে দিতে পারলে হবে না। তো ওই জন্য আজকে আর ঝাড় দিতে পারিনি, কোনো মতো একটা টান দিয়ে। আর পূজাটাও আজকে আর সকালে করতে হয়নি, পরে করব। তো আজকে একটু অনেক কাজ আছে, ক্লিনিং আছে, বাথরুম পরিষ্কার করব। তো ওই জন্য আজকে আর সকালবেলায় পূজা করিনি। আর এই যে দেখো, এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে, প্রত্যেকটা ঘর কিন্তু ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এই মুনমুনির টুলটাও একটুখানি ভালো করে মুছে নিলাম, মুছে মুনমুনিকে বসিয়ে কম্বল চাপা দিয়ে দিয়েছি। মুনমুনিও এক সেকেন্ড কম্বল ছাড়া থাকছে না, এত পরিমাণে ঠান্ডা, মানে ঘরের দরজা জানলা প্রায় বন্ধই থাকছে, খুলছি কম, খুব কম টাইম আর কি খুলছি। আর খুললেও মেয়ে তো থাকলে চিৎকার করছে, আর এদিকে মুনমুনিও চিৎকার করছে, দুজনেই খুলতে দিচ্ছে না, এত ঠান্ডা। আর যে পরিমাণে হাওয়া আসছে, খোলা সত্যিই যাচ্ছে না।
তো ঘরদোর একদম পয় পরিষ্কার করে দিয়ে এসেছি। যা যা আসবাবপত্র ক্লিনিং করার ছিল সেগুলো ক্লিনিং করে নিয়েছি, কিন্তু এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর দেখালাম না ক্লিনিংটা। আজকে ঘুরিয়ে ফিরিয়ে সব প্রত্যেক দিন দেখানোর চেষ্টা করি সব কিছু। আর এই যে দেখো এখন বাসনপত্র মেজে নিলাম, মেজে ঠেজে একদম এখন রান্নাঘরটাও পয় পরিষ্কার করে নেবো। সবার আগে এই যে গ্যাসটা ভালো করে মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি। দুবার তিনবার জল পাল্টি পাল্টি মুছে নিয়েছি, টাইলস মাইলসগুলো মুছে নিয়েছি, একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি রান্নাঘর। চলো এবার বাকি কাজকর্মগুলো করে নিই। আর এই রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার কিন্তু বাসন টাসনগুলো জল ঝরে শুকিয়ে গেছে, কারণ রান্নার ফাঁকে ফাঁকে শুধু যে একেবারে মাজলাম সেটা না, রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলোও কিন্তু মেজে নিই, প্রচুর কাজ করে নিই। ওদিকে আগের দিনের যে ভিজে জামা কাপড়গুলো থাকে যেগুলো হাফ শুকনো হয়, একদিনে তো শুকায় না, যেদিন প্রচণ্ড রোদ্দুর ওঠে সেদিন শুকিয়ে যায়, তাছাড়া যেদিন মেঘলা থাকে সেদিন তো একদিনে শুকায় না। তো ওই জন্য এই জামা কাপড়গুলো একদিনে শুকায় না, সেগুলো আবার মেলা থাকে, অনেক কাজ থাকে যেগুলো রান্নার ফাঁকে ফাঁকে সেরে নিই। তো দেখো এখন ওই যে সমস্ত বাসনগুলো শুকিয়ে গেছিলো, বেশিরভাগটাই শুকিয়ে গেছে, কারণ প্রচুর হাওয়া, তো জানলা দিয়ে হাওয়া আসে, জানলার সামনে রেখে দিই। তো সেগুলো আর কি গুছিয়ে নিলাম, গুছিয়ে এবার দেখো কাচতে চলে এসেছি জামা কাপড়, কেচে একেবারে মেলে দেবো গিয়ে। আর যেগুলো সকালবেলা মেলেছিলাম কালকের জামা কাপড় সেগুলোকে তুলে আনবো। আবার শুকনো জামা কাপড় বেশিক্ষণ রেখে দিলে না একটা ভেজা ভেজা, একটু বেলা হয়ে গেলেই ভেজা ভেজা ভাব হয়ে যায়, মনে হয় যেন ওগুলোতেই কেউ যেন জল ঢেলে দিয়েছে এরকম। তো টাইমে টাইমে তুলতে হবে রোদ্দুর থাকতে থাকতে, নাহলে শুকনো জামা কাপড় ভেজা ভেজা হয়ে যাবে, এতটাই ঠান্ডা পড়েছে আর কি। একটু বিনোদন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সংসারের কাজকর্ম সেরে মেয়ের জন্য বই আনতে যাওয়া দেখলাম, ভীষণ ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। তো দেখো এই যে এক বালতি কাঁচা হয়ে গেছে, আর এই যে আগের দিনের যেগুলো শুকনো জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি, আর এবার ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম। আগের দিনের ভিডিওতে প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে আমাকে ভালোবাসা দিয়েছো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্রত্যেকে আমাকে ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। আর এখন চলে এসেছি দেখো এই যে বেসিনটা পরিষ্কার করব, একদিন বাদে বাদে পরিষ্কার করি, পরিষ্কার না করলে না জিনিস যত্ন না করলে যে কোনো জিনিস দেখবে নষ্ট হয়ে যায়। তো ওই জন্য বেসিনটা একদিন পরে পরেই পরিষ্কার করি, প্রত্যেকটা জিনিস একদিন পরে পরে পরিষ্কার করি। আর একটুখানি হারপিক ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে তারপরে এই ব্রাশটা না খুব কাজের, এই বেঁকানো ব্রাশটা এই দিয়ে একটুখানি ঘষে নিলাম, 1 মিনিট মতো ঘষে নিলে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। আর হারপিক দিয়ে পরিষ্কার করলে জীবাণুমুক্তও থাকে, ওই জন্য আর ভীষণ পরিষ্কার হয়, জানো তো ভীষণ পরিষ্কার হচ্ছে। তো ওই জন্য হারপিক দিয়েই পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের জলে তো প্রচুর পরিমাণে আয়রন আছে আর সেডিমেন্ট আছে, সেডিমেন্টের জন্য না সাদা ছিটছিট ছিটছিট দাগ হয়ে যাচ্ছে জলের, আর আয়রনের জন্য লাল হয়ে যাচ্ছে। ওই জন্য হারপিক দিয়ে পরিষ্কার করলে দেখলাম একদম ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে, দাগ হচ্ছে না কোনো। আর এখন দেখো কলটাও মেজে নিয়েছি, কলটা স্কচব্রাইট দিয়ে মেজেছি, কলটা আর ব্রাশ দিয়ে ঘষিনি, স্কচব্রাইট দিয়ে একটু সাবান দিয়ে মেজে নিয়েছি, মেজে এই যে ধুয়ে দিলাম ভালো করে, একদম ঝকঝকে তকতকে হয়ে গেল, আর সুন্দর একটা মানে ফ্রেশ একটা গন্ধ বেরাচ্ছে, বেশ ভালোই লাগলো। তো ওই জন্য এভাবেই একদিন বাদে বাদে এভাবেই পরিষ্কার করে নিই। আর তারপরে এরকম ধুয়ে ঠুয়ে দিয়ে তারপর কিন্তু বেসিনের গাটা একদম শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো একদম কলটাও মুছে নিচ্ছি, পরিষ্কার একটা শুকনো ন্যাকড়া দিয়ে এই যে বেসিনের সাইডটা মুছে নিলাম, কলটা মুছে নিলাম, বেসিনটা পুরোটাই আর কি একবার ভিজে ন্যাকড়া দিয়ে একটা মুছে নিয়েছিলাম, তারপরে স্কচব্রাইট লাগাইনি, আর তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, এভাবেই পরিষ্কার করি বেসিন আমি। আর দেখো এবার ঠাকুরের বাসন টাসনও মেজে একদম পরিষ্কার করে নিলাম। আর শুধু বেসিন না, এখন কিন্তু আমি সিঙ্কটা তারপর বাথরুমের কলগুলোও পরিষ্কার করেছি, অন্য আরেকদিন সেগুলো শেয়ার করে দেবো। আর এই যে চলে এসেছি এখন দেখো স্নান করার আগে বাথরুমটাও একটু পরিষ্কার করে নিলাম, সপ্তাহে একদিন করে বাথরুম পরিষ্কার করি, তো সেটাই আর কি করে নিচ্ছি, একদম কোনায় কোনায় ভালো করে ঘষে টষে পরিষ্কার করে নিচ্ছি, টয়লেটটাও পরিষ্কার করে নেবো। তো সব কিছু পরিষ্কার করে একদম স্নান টান করে পুজো করব। তো চলো
আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে স্নান টান করে চলে এসেছি, এখন পুজোটাও করে নিলাম। পুজো টুজো করে তারপরে লাঞ্চ করব। আর এই সমস্ত কাজ কিন্তু আমি একটার মধ্যেই কমপ্লিট করেছি। তো কেমন লাগলো আমার সংসারের কাজকর্মগুলো অতি অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে যেও বন্ধুরা। আর আগের দিনের ভিডিওতে মেয়েকে তোমরা প্রত্যেকে আশীর্বাদ করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ছেলে মেয়েদের জন্যও রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ। তোমাদের ছেলে মেয়েরাও যেন প্রত্যেকে খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন ভালো করে পড়াশোনা করে। আর এই হলো আমার গাছ, দেখো আপাতত এখানে থাক, রোদ্দুরটা আছে তো পরে সরিয়ে দেবো। চলো আজকের মতো টাটা, ওদিকে পরে সরিয়ে দেবো, এখন এদিকটা থাক। কেমন হয়েছে গাছগুলো জানিও বন্ধুরা।